আমি গোপনে ওর মোবাইলে ভয়েস রেকর্ডটা আমি চালু করে দিলাম। চালু করে দেওয়ার পরে তো দু একদিন পরে আমি যখন ভয়েসটা শুনতে গেছি, তখন দেখলাম সে তার সাথে অসংলগ্ন কথা বলে টাকা চাইছে। খুব শখ করে আমি বিয়ে করছিলাম। যখন আমি বিয়ের সিদ্ধান্ত নিলাম, আমি মেয়ে খুঁজতেছি। মেয়ে খুঁজতে খুঁজতে গিয়ে আমি একটা মেয়ের সন্ধান পেলাম। কতদিন আগের ঘটনা এটা? এটা 13 বছর আগের ঘটনা। তো একদিন দেখে আমার পছন্দ হলো। পছন্দ হলোর পর খুঁজতে গিয়ে দেখলাম সে আমার আত্মীয়। তো তার সাথে আমি যোগাযোগ কন্টিনিউ করতেছি, কথাবার্তা চলতেছে। এবং কথাবার্তা চলার পরে আমি আমার গার্জিয়ানের মাধ্যমে তাদের গার্জিয়ানের কাছে প্রস্তাব পাঠালাম পর তারাও রাজি হলো, আমার গার্জিয়ানও রাজি হলো। কিন্তু আমাদের ভিতরে একটা প্রণয় সম্পর্কিত ঘটনা এর মধ্যে ঘটে গেছে। প্রেম হয়ে গেছে, কিন্তু গার্জিয়ানও রাজি। আমাদের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর ভালোই চলতেছিলাম। কিন্তু যখন আমার বিয়েটা হয়েছে তার কিছুদিন পরে আমার ব্যবসায় ধস নামে এবং আমি সম্পূর্ণ রিক্ত হয়ে গেছি আর কি, সোজা কথা। ওই সময় বিয়ের 6-7 মাস পর থেকেই আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাওয়ার কারণে আমার টোটাল বিজনেসটাই অফ হয়ে গেছে। তো আর্থিক সমস্যা দেখা দিল। তো আর্থিক সমস্যার পাশাপাশি সংসারে একটু ঝামেলা হইতেই পারে। তখন ওই সময়টা সম্পূর্ণ বেকার ছিলাম। তখন ওই অ্যাকচুয়ালি আমার একটা বাইক ছিল, ওই বাইকে দিয়ে আমি রাইড শেয়ারিং করতাম। রাইড শেয়ারিং করার কারণে এইভাবে মানে যেটুকু শর্ট পড়তো সেটা আমার ভাই ব্রাদার কাছ থেকে আমি সাহায্য নিতাম, এইভাবেই চলতাম। তো ওই সময় থেকেই সে একটু একটু করে পরকীয়ায় আসক্ত হয়ে গেল। তখন আমি একটু বুঝছি যে সে আমার কাছ থেকে টাকা পয়সা চাচ্ছে না, কিন্তু তার প্রয়োজন অনেক কিছু কিনতেছে। তখন বিষয়টা আমার কাছে অড লাগছে। আপনি টাকা পয়সা দেওয়ার মতো অবস্থাও ছিল না? না, আমার তার ওই রকমভাবে দেওয়ার মতো ছিল না। এই জন্য তখন সে আপনার কাছে চাইতোও না? চাইতো, কিন্তু আমি দিতে পারতাম না। কিন্তু সে যখন ওই জিনিসগুলো আনতো, মানে তার প্রয়োজনীয় জিনিস, তখন আমি তাকে প্রশ্ন করে বলতো যে আমার মা দিছে। তো আমি এটা বিশ্বাস করতাম, মা করতেই পারে। তো এইভাবে চলতে চলতে একটা সময় 1.5 বছরের মাথায় আমার ঘরে একটা সন্তানের আবির্ভাবের হওয়ার সম্ভাবনা দেখা দিল এবং 2-2.5 বছরের মাথায় আমার একটা কন্যা সন্তান হলো। তো কন্যা সন্তান হলে চলতেছি, তখন আমি আবার অল্প অল্প করে ইনকাম শুরু করছি এবং ওই ইনকামটা আমার ধীরে ধীরে একটু একটু করে বাড়তেছিল, যা হয়তো সামাজিকভাবে পর্যাপ্ত না। যাই হোক, মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে একদিন তার বিকাশে 1500 টাকা আসছে। তাই আমি বললাম টাকাটা কোত্থেকে আসছে? সে বলতেছে যে আমি খালার কাছে চাইছিলাম, পাঠাইছে। কিন্তু আমার কাছে বিষয়টা অড লাগছে। তো আমি যেভাবে হোক আমি গোপনে ওর মোবাইলে ভয়েস রেকর্ডটা আমি চালু করে দিলাম। চালু করে দেওয়ার পরে তো 2-1 দিন পরে আমি যখন ভয়েসটা শুনতে গেছি, তখন দেখলাম সে তার সাথে অসংলগ্ন কথা বলে টাকা চাইছে এবং বলছে টাকা পাঠাইছি, এখন বাকি টাকা দেবো আমার কাজ হওয়ার পরে। এবং কথার ভিতরে অনেক অশ্লীল কথাবার্তা ছিল। তখন কিছু করার নেই, মেয়ে হয়ে গেছে। মেয়ের মুখের দিক তাকাইয়া তাকে বুঝাইয়া হালকা শাসনও করছি, যে যতটুকু করা যায় স্ত্রী হিসাবে। ওই শাসন করার কারণে সে আমাকে ছেড়ে চলে যায়। কন্যা সন্তান সহই মেয়ে নিয়ে সে চলে যায়। এটা কতদিন আগের ঘটনা? এটা আরও 9 বছর আগের ঘটনা। তো চলে যাওয়ার পরে যাই হোক, সে মেয়ে নিয়ে থাকে, আমি আমার গ্রামে থাকি। মেয়ের জন্য তো মায়া লাগে, ওয়াইফকেও তাকে তো ভালোবেসে বিয়ে করছে। তো তখন অন্য একটা পিছনে চলে গিয়ে তার প্রতি ভালোবাসা এবং মেয়ের প্রতি মমতা আমাকে বেশি সামনে আগায় নেয়। সে কিন্তু যাওয়ার 2 মাস পরে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। যখন খোঁজ দিলাম সে ডিভোর্স লেটার পাঠাইছে, কিন্তু বিয়ে বসেনি। তখন তাকে আমি আনার জন্য আবার চেষ্টা করি এবং তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার পরে সে আবার আমাকে বলে সে আসবে আমার কাছে। তাকে আমি আনি এবং তাকে নিয়ে যখন সামাজিকভাবে বসে আমাদের গ্রামের যে মেম্বার ছিল মান্যগণ্য, ওনাকে নিয়ে আসছে ওদের বাসায়। আনার পরে তারা আমাদের একটু মিলতাল করাই দিল এবং আমরা পুনরায় কাজের মাধ্যমে বিয়ে করে আমরা সংসার যাপন শুরু করি। আমি পুনরায় কাজী অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে বিয়ে করে আমি তাকে নিয়ে আবার সংসার শুরু করি। সংসার শুরু করতে প্রায় 7-8 মাস চলতে গেল। চলার পরে আমার দ্বিতীয় বর্ষে কনসেপ্ট হয়। কনসেপ্ট হওয়ার 4 থেকে 5 মাস পরে কী কারণে যেন তার চলাচল আমার একটু অসংলগ্ন লাগলো। লাগার কারণে আমি গোপনে আবার মোবাইলে ভয়েস রেকর্ডটা চালু করে দিলাম। ভয়েস রেকর্ডটা চালু করে দেওয়ার পরে তো আমি কাজে থেকে আসছি। আসার পরে আমি একদিন রাত্রে শুয়ে শুয়ে হঠাৎ করে তার মোবাইলটা হাতে নিয়ে আমি ভয়েস রেকর্ডটা শুনতেছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছে। তার মধ্যে হঠাৎ এক জায়গায় থেমে গেল। ওর খালা ওর প্রশ্ন করতেছে, তুই যে তোর মায়ের যে ফ্রিজ দিয়ে আসলি, টিভি দিয়ে আসলি, খাট দিয়ে আসলি, তুই কানের দুল কিনলি, এই টাকাগুলো তুই কোথায় পেয়েছ? তখন সে তার খালারে বলতেছে তার বাপের বন্ধু, তার সাথে আমার কাবিন হয়েছিল। কাবিনের সময় উনি আমাকে 1.5 লাখ টাকা দিয়েছিল। তো এই 1.5 লাখ টাকা দিয়ে আমি খাট কিনছি, কানের দুল কিনছি। তো যাই হোক, সে আমাকে ডিভোর্স দিয়ে কাবিন করছে, এতে তো আমার কোনো অভিযোগ থাকতে পারে না। ও যখন আপনাকে ডিভোর্স দিয়েছিল তখনকার ঘটনা এটা? তখনকার ঘটনা এটা। ওই সময় আমি মোবাইলের মাধ্যমে ঘটনাটা জানলাম। তখন অলরেডি আমার সেকেন্ড বেবির কনসেপ্টে 7 মাস চলতেছে। আমি তখন তার মোবাইলের ভয়েসটা শুনাইলাম পর সে বলতেছে যে হয় এরকম একটা কাজ আমি করে ফেলছি,
তাই আমি বললাম যে ঠিক আছে তুমি করে ফেলছো, তো ওটা নিয়ে তো আমাকে দিতে পারি না, কারণ তুমি আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করছো, কিন্তু তুমি আমার কাছে বিয়ে করছো, তো আমি পুনরায় তোমাকে বিয়ে করছি, কিন্তু ওই ডিভোর্সের কাগজটা তো লাগবে, নাহলে তো আমার বিয়েটা শুদ্ধ হচ্ছে না। তখন বলতে এসেছে যে না আমি তো তাকে এখনো ডিভোর্স দিই নাই, ভাবছিলাম পরে ডিভোর্স দিয়ে দেব। তখন সে কান্নাকাটি করলো, কান্নাকাটি করার পরে আমিও নিরুপায় অসহায়, কারণ আমার সেকেন্ড বেবির কনসেপ্ট তখন 8 মাস পার হয়ে গেছে, আর 2 মাস পর তার ডেলিভারি ডেট। তখন আমি ওই মুহূর্তে কী করবো আমি বুঝে উঠতে না পেরে আমি তাকে মাফ করে দিলাম। তারপর সে তাকে ডিভোর্স দেয়, কিন্তু ডিভোর্সের কাগজটা আমাকে দেখায়নি। তো সে আমাকে বলছে আমি ডিভোর্স দিয়ে দিছি, তার কথা আমি বিশ্বাস করছি, হ্যাঁ ডিভোর্স দিয়ে দিছে। আমি ওটা নিয়ে আর মাথা ঘামাইনি। এরপর আমাদের সংসার কন্টিনিউ 7-8 বছর সংসার আমরা কন্টিনিউ করতেছি। এর ভিতরে সে কিন্তু তার এই পরকীয়া সংক্রান্তটা বিষয়টা সে কন্টিনিউ করে গেছে। অনেক সময় মোবাইলের মেসেজ, ভয়েস রেকর্ড এবং ডিলিট করা ছবি এগুলো কিন্তু জানা যায়। এগুলো জানা যাওয়ার কারণে আমি অনেক সময় তার মানে তার প্রতি সন্দেহ জাগলে আমি মোবাইলটা নিয়ে একটু অ্যাপগুলো একটু ঘাটাঘাটি করতাম। ঘাটাঘাটি করে দেখলাম যে না, সে আসলে আমাকে ধোকা দিচ্ছে, কিন্তু সে তার পরকীয়া বিষয়টা কন্টিনিউ করে যাচ্ছে। তো ওই কথা বলার পর তার সাথে একটু রাগারাগি চিলেচিলি হলো। অলরেডি আমার সংসার বয়স এখন কিন্তু 9 চলতেছে। 9 চলার কারণে আমি খুব কষ্ট পেলাম। কষ্ট পেলেও আমি 2টা সন্তানের মুখের দিকে তাকায়া তাকে নিয়ে আমি সংসার করতেছি। তো সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো যে এর মধ্যে আমি খবর পেলাম কি তার মোবাইলে আমি যখন রিকভার ভিডিও অ্যাপটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে দেখতেছি সে আমার গ্রামের একটা ছেলের সাথে ইমোসেক্স বলতে যেটাকে বোঝায় সেটা করতেছে। তো এটা নিয়ে তাকে আমি একটু শাসন করলাম, 2টা থাপ্পড় দিলাম, সে আমার কাছে মাপ চাইল। কারণ আমিও একেবারে অসহায় হয়ে গেছি, কারণ অলরেডি আমার মেয়ের বয়স তখন 8 চলতেছে, ছেলের বয়স 6 চলতেছে। আমি এখন এই মুহূর্তে এদের নিয়ে কোথায় যাব? আমার ঘরে আমার মা নেই, আমার বাবা নেই, আমার ছেলে মেয়েদেরকে যে একটু দেখাশোনা করবে। আর তারে তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে এসে দুজন আলাদা হয়ে যাই। তখন সে বললো যে তোমার সন্তান তুমি নিয়ে যাও, আমি রাখবো না। কারণ এই 7 বছরের একটা মেয়ে, 6 বছরের একটা ছেলে, আমি কি করব? বাধ্য হয়ে তাকে নিয়ে আমি আবার সংসার শুরু করলাম। কারণ আসলে বাবা তো এখন নাই, বুঝি বাবা হরমর্মটায়। তো আমি চিন্তা করলাম যে আমার ছেলেমেয়েগুলো এতিম হয়ে যাবে, আমি হয়তো ভালো জায়গায় বিয়ে শাদী করতে পারবো, রাস্তায় চলাফেরা করতে পারবো, কিন্তু আমার ছেলেমেয়েগুলো কোথায় থাকবে? এই দিক চিন্তা করে তাকে নিয়ে আমি আবার সংসার শুরু করলাম। মাঝে মাঝে দেখুন তার ভিতরে আমার একটা সন্দেহ তৈরি হয়ে গেছে, আমি মাঝে মাঝে তার অনুপস্থিতিতে তার মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করতাম। ঘাটাঘাটি করলে আমি অনেক কিছু পেতাম, এটা নিয়ে অনেক কথাবার্তা হইতো। তো এইভাবে চলতে এখন আমার কাছে বিষয়টা মানে এতটাই আমি দৃষ্টিকোণ হয়ে গেছি যে আমি এখন মানে তার সাথে থাকলেও তার সাথে থাকি না। আবার মাঝে মাঝে মনটা নরম হলেও তার কাছে যাই, তার ব্যবহার আমার কাছে অন্যরকম লাগে। যখনই ব্যবহারটা অন্যরকম লাগে তখনই আমি তার মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করি। ঘাটাঘাটি করলে কিছু না কিছু আমি পেয়ে যাই। রিসেন্ট আমাকে যেটা অনেক আপসেট করছে সেই বিষয়টা হলো গিয়ে যে ঈদের ঘটনা। ও ঈদের 10-15 দিন আগে, কোরবানি ঈদের, এই গত কোরবানি, হ্যাঁ কোরবানির 15-20 দিন আগে আমি একদিন তার কাছে শুইতে চাইলাম। সে আমাকে বললো আমার ভালো লাগতেছে না। তো মেয়ে যেহেতু একটু বড় হয়েছে, মেয়ের মার সাথে থাকে, ছেলে মার সাথে থাকে, আমি ভিন্ন রুমে থাকি। তো তখন 3:30টার মতো বাজে, 3:30, 4:45টার দিকে আমার ঘুম ভেঙে গেছে। পর দেখতেছি ওই ঘরে একটা আলো দেখা যায়, মোবাইলের আলো। তো আমি 5 মিনিট খাড়ায় দেখলাম যে সে আসলে কি মোবাইল দেখতেছে না অন্য কিছু করতেছে। সে দেখলাম চ্যাটিং করতেছে। তখন মোবাইলটা আমি থাপাদা তার কাছ থেকে নিলাম। নেওয়ার পরে বললাম ইনিকে, বলো চিনি না। আমি বললাম যে এই ছেলেটার জন্য তোমাকে আমি আরও একদিন 2টা থাপ্পড় দিছি। সে আমাকে বলল যে সে আর করবে না। ইন দ্য মোমেন্টে তার 2 দিন পরে আমার ঘর থেকে আমার ওয়াইফের মোবাইলটা চুরি হয়ে যায়। চুরি হওয়ার কারণে সে আমাকে বলছে একটা মোবাইল কিনে দাও। আমি বলছি দিব, বেতন বোনাসটা পেয়ে। এরপরে আমি ঈদের আগের দিন বললাম যে কালকে বাড়িতে যাব, তুমি যাবা? উনি বলতেছে আমার মোবাইল কিনে না দিলে আমি দেশে যাব না। আমি বললাম ঠিক আছে, তাই আমি দেশে এসে মোবাইল কিনে দেবো না। আমি দেশে কুরবানি ঈদের দিন গেলাম। পরের দিন সকালবেলা, পরের দিনকে আমি জাস্ট 2 দিন থেকে চলে আসবো। তো রাত্র 10টার দিকে আমার পাশের ভাড়াটিয়া আমাকে ফোন দিয়েছে যে আপনার ঢাকার বাসার ভাড়াটিয়া? হ্যাঁ। তো সে বলতেছে ভাই আপনার ঘরে মানুষ আসছে। তো আমি আমার ছোটো ভাইকে ফোন দিছি। আমার ছোটো ভাই, তার ওয়াইফ আসছে। আসার পরে সে এক ছেলে সহ তাকে কট করলো আপত্তিকর অবস্থায়। পরে আমার ওয়াইফকে আমার ছোটো ভাই 2-4টা থাপ্পড় দিছে, ওই ছেলেকেও 2-4টা থাপ্পড় দিছে। সে আমার ছোটো ভাইয়ের পায়ে ধরে মাপ চাইছে। মাপ চাই বলতেছে আমার ভুল হয়েছে, আমি এই ধরনের কাজ করব না, তোমার বাইরে কিছু জানায়ও না, তুমি যদি আমারে রাখো তাহলে তোমার ভাই রাখবে, আর তুমি না করলে তোমার ভাই রাখবে না। তুমি আমার জন্য না হও, আমার ছেলে মেয়ের জন্য তুমি তোমাদের সংসারে আমারে রাখো। পরে আমি রাত্রি দেশে থেকে চলে আসছি।
চলে আসার পরে সে তার খালার বাসায় চলে গেছে। তার খালা পরের দিন নিয়ে আসছে, নিয়ে আইসা যাক বুঝাই টুজাই দিয়ে গেছে। আমি ও আর কি করবো, আমি মনে করলাম যে আমার ছেলে মেয়ের জন্য যে একটা বুয়া রাখতে হবে, ওদেরকে পাক করে খাওয়াইতে হবে, ই করতে হবে, তাই থাক ওইভাবে, আমার সাথে নাই থাকলো, আমার মনের ঘৃণা আমার ভিতরেই থাক, কিন্তু আমার ছেলে মেয়েগুলো ভালো থাক, তাদেরকে আমি রাখলাম। রাখার পরে এর মধ্যে প্রকাশ পেল কি যে যেদিন তার মোবাইল হারাইছে তারও 2 দিন পরে সে তার জমানো টাকা দিয়ে মোবাইল একটা কিনছে। আমি যেহেতু বাসায় থাকি না, সকাল 9টা বাজে বের হয়ে যায়, রাত্র 10টার পরে আসি, এই টাইমের মধ্যে সে মোবাইল ব্যবহার করত। তো এইভাবেই আমার জীবনটা চলতেছে। আর বাচ্চাদের মুখে দিক তাকায় কাজ করি, বাজার করি, বাচ্চারা স্কুলে যায়, আমি একটা নির্জীব মানুষের মতো ঘরে সকাল 9টা বাজে বের হই, রাত্র 11টা বাজে বাসায় ঢুকি। এই পরিস্থিতিতে আমি নিজে কোনো ক্ষতি করিনি, আমার শরীরে ক্ষতি হয়েছে, আমার স্মোকটা বেড়ে গেছে। আমি মাঝে মাঝে চিন্তা করতাম সুইসাইড করবো, মাঝে মাঝে ফ্যানের দিকে তাকাইছি, রশি হাতে নিয়েছি। কিন্তু যখন বাচ্চাদের কথা মনে হয়েছে তখন আমি আর কি ওইটা থেকে ফেরত আসছি। কিন্তু নেশা বলতে একটাই, শুধু একমাত্র আমার সিগারেট। এছাড়া আমার ড্রাগ বলতে যা বুঝান, নেশা বলতে গাঁজা মদ কোনো নেশাই আমি করি না। সমাজে মানুষের উদ্দেশ্যে বলবো যে ভাই, তোমরা যারা পরকীয়া করো, নিজের ঘরে বউ রেখা আরেকজনের বউর সাথে তুমি পরকীয়া করো, তুমি একবার চিন্তা করো যে তোমার বউর সাথে যদি আমি কিংবা আদার্স কেউ সম্পর্কটা করে তোমার কি পরিস্থিতি হবে। বর্তমানে সে আলাদা থাকে। এখন আমি আমার 2টো ছেলে মেয়ে নিয়ে আমি খুব অসহায় অবস্থায় আছি। বাচ্চাগুলো আমার কাছে, বাচ্চা রেখে চলে গেছে আজকে 1 সপ্তাহ। মেয়ের বয়স 10 বছর, ছেলের বয়স 7 বছর। আমি চাই ভাই, তোমরা যারা পরকীয়া করো, 1000 টাকা 2000 টাকা খরচ করলে হোটেলে যাওয়া যায়। আরেকজনের সংসারে আগুন লাগাইও না, বাচ্চার অভিশাপ নিও না, তার জীবন নষ্ট করো না। আর বাপ মা আলাদা থাকলে ছেলেরা কতটুকু ভালো হয় সেটা তুমি একটু বিবেচনা করো। তুমি যখন আরেকজনের ওয়াইফের সাথে সম্পর্ক করো, আর 2 বাচ্চা 1 বাচ্চার মার সাথে সম্পর্ক করো, ওই বাচ্চাগুলোর কথা চিন্তা করো। তুমি যদি তাকে বিয়ে করো তোমারও বাচ্চা হবে, কিন্তু তুমি এই কথাও বলবা যে তুই যখন আরেকজন সংসার ভেঙে চলে আসছো, আমার সংসার ভেঙে যাবি, তুমি উপযুক্ত মর্যাদা তুমি পাবে না। আমার শুধু এই কথাটা বলার উদ্দেশ্যে আসছি, যারা পরকীয়া করে, যাদের পরের বউ ভালো লাগে, ভাই তোমরা অন্য বাচ্চাদের জীবন ধ্বংস করো না। তুমিও একটা পুরুষ মানুষ, আরেকটা পুরুষের জীবন নষ্ট করো না। তোমার শরীর কন্ট্রোলের জন্য বিভিন্ন পন্থা আছে, হোটেল আছে, পাড়া আছে, সব কিছু আছে, তুমি অ্যাক্সেস করো, কিন্তু কারো সংসারে হাত দিও না। তোমাদের কাছে আমার এইটুকু অনুরোধ। যাকে নিয়ে কথা হচ্ছিল, উনি চাইলে ওনার বক্তব্য দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই উনি ওনার বক্তব্য দিতে পারবেন। আপনারা শুনছিলেন আমাদের অতিথির কথা। আমরা এখন পর্যন্ত যা শুনলাম, আসলে ওনার কথা সত্য হয়ে থাকলে ব্যাপারটা খুবই মর্মান্তিক, এবং এটা তো খুবই সত্য কথা। সমাজে পরকীয়া যেভাবে বিষ বাষ্পের মতো ছড়িয়েছে, এবং যত সংসার নষ্ট হচ্ছে, নারী হোক অথবা পুরুষ হোক, যেই পরকীয়ার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আরেকজনের সংসার নষ্ট করছেন, আপনারা যাদের সংসার নষ্ট করে আরেকজনের বউকে ভালো লাগার কারণে দৈহিক সুখ খুঁজে নেওয়ার জন্য যেভাবে আরেকটা সংসারকে ধ্বংস করছেন, ক্ষতি করছেন, বাচ্চাগুলোকে অনাথ করছেন, এই অভিশাপ, এই পাপ থেকে আপনি মুক্তি পাবেন না। আপনার কোনো না কোনোভাবে আপনাকে এই পৃথিবীতে, এই দুনিয়াতেই সৃষ্টিকর্তার মাধ্যমে আপনি এর বিচার সুদে আসলে পেয়ে যাবেন। সময় থাকতে বের হয়ে আসুন। আজ এই পর্যন্তই। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।